রাজ্যে প্রাথমিকভাবে মানুষ এটা মনে করেছেন, রাস্তায় তারা নেমেছিলেন, রাজ্য প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা এই আরজি করের ঘটনায় আহ, আশাহত তো শুধু করেনি, তার সাথে ছিল সন্দেহজনক। আজকে বিচার প্রক্রিয়ার একটা জায়গায় দাঁড়িয়ে উনি আহ, রাজ্যের মানুষের যে মত, সেই মতের সাথে নিজের গা ভাসানোর চেষ্টা করলেও এটা মনে রাখতে হবে, রাজ্যের মানুষ ক্ষিপ্ত হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের উপরে অপরাধী বা অপরাধীদের আড়াল করবার জন্য। সেই দাগ উনি মুছতে পারবেন না ডিভিশন বেঞ্চে গিয়ে। মাটিগাড়ার মা রায় ফাঁসির সাজা দিয়েছিলেন, তারপরেও আরো 2 সপ্তাহ অপেক্ষা করবেন। তার মধ্যে যদি না হয় তাহলে অনশনে বসবেন বলে জানাচ্ছেন। দেখুন, আমাদের দেশের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত কিছু যায়, ফলে স্বাভাবিকভাবে মা হিসাবে ওনাদের যা ভাবনা, সেই ভাবনার সাথে সহমত রেখেও বিচার প্রক্রিয়ায় কিভাবে এই বিষয়গুলোকে দ্রুত সম্পাদিত করা যায় বা সেটা নিশ্চিতভাবে আইনজ্ঞরাই ওনাদেরকে পরামর্শ দেবে। রাম মন্দিরের জন্য মুর্শিদাবাদকে বেছে নেওয়া হলো কেন? এতে কি ভোটের অঙ্ক কাজ করছে? 26-এর ভোটে কি ধর্মযুদ্ধ? দেখুন, ভারতবর্ষের যে কোনো স্থানেই রাম মন্দির সবসময় স্বাগত। ভারতবর্ষ হচ্ছে রামের জায়গা, ফলে কোনো বিশেষ জায়গা, ভোট, এ সমস্তর ঊর্ধ্বে রাম, ফলে এই নিয়ে অযথা বিতর্ক তৈরি করার কোনো মানে হয় না। আমি পরে করছি। দেখুন, দিনহাটা পৌরসভায় তৎকালীন চেয়ারম্যান যখন ছিলেন উদয়ন বাবু, তিনি উন্নয়ন তহবিলের নাম করে হাউজিং ফর অলের প্রায় 2000-এরও বেশি উপভোক্তার কাছ থেকে 20,000 টাকারও বেশি করে সংগ্রহ করেছিলেন নিয়ম বহির্ভূতভাবে বোর্ডের অনুমোদন নিয়ে। এবং পরবর্তীকালে 2018-তে অর্থাৎ প্রথমবার 18,000 টাকা, পরবর্তীকালে 2,000 টাকা বাড়িয়ে 20,000 টাকা, এই নিয়ম বহির্ভূত অর্থ প্রায় 4.5 কোটি টাকার উপরে অর্থ দিনহাটা পৌরসভা সেই সময় সংগ্রহ করে। এই অর্থ কেন সংগ্রহ করা হলো? নিয়মের বাইরে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে চাপ দিয়ে যারা দিতে পারেননি তারা হাউজিং ফর অলের বাড়ির থেকে বঞ্চিত হলেন। এই সমস্ত বিষয় নিয়ে আরটিআই অ্যাক্টে সেখানে সমস্ত তথ্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে। এই ব্যাপারে ইতিমধ্যেই ইডির কাছে নির্দিষ্টভাবে কমপ্লেন করা হয়েছে। সুডার পক্ষ থেকে দ্রুত এই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত সেই টাকা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা ফেরত পাননি। ঘটনাচক্রে এটি একটি আর্থিক প্রতারণার মামলা এবং উদয়নবাবুর নেতৃত্বে যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে, কন্ট্রাক্টরদের কাছ থেকে যেভাবে কাটমানি খেতে তিনি নিজেকে মহাপুরুষ হিসাবে নিজেকে চিহ্নিত করতে পেরেছেন, একইভাবে উদয়নবাবু দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন এই একই কাজ করেছেন। আমি ইতিমধ্যে সমস্ত তথ্য প্রমাণ আমাদের মাননীয় বিরোধী দলনেতার কাছে পাঠিয়েছি এবং পরবর্তীকালে ইডি এবং আইনের দ্বারস্থ হব উদয়নবাবুর এই আর্থিক তছরূপের বিরুদ্ধে। বলছি, বাসন্তীতে আরজি করের মামলা রায় হতে না হতে বাসন্তীতে গণধর্ষণ করে খুনের অভিযোগ নাবালিকা। আর সত্যি বলতে কি, প্রতিক্রিয়া দেওয়ার মতন শব্দ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়াই কঠিন। আজকের পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারটা প্রতিদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্ত ঘটনার দায়ভার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। তার কারণ, মুখ্যমন্ত্রী যেভাবে তিনি অপরাধীদের পাশে দাঁড়ান, তার ফলে অপরাধীরা এটা বুঝেছে এই সরকারটা অপরাধীদের সরকার। অপরাধীদেরকে বাঁচিয়ে রাখতে চান এই দল এবং মুখ্যমন্ত্রী, কারণ অপরাধী না থাকলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অস্তিত্বই বিলুপ্ত হবে। গোয়ালপুকুর কাণ্ডে আরও এক বাংলাদেশি গ্রেপ্তার। সাজ্জাদকে গুলি চালিয়ে পালাতে সাহায্য করেছিল এই আব্দুল হোসেন নামে ব্যক্তি। বাংলাদেশে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, দীর্ঘদিন ধরে আমি এই কথা বলেছি যে অনুপ্রবেশজনিত সমস্যার কারণে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার যে জনবিন্যাসের যে পার্থক্য হয়েছে, যে পরিবর্তন ঘটেছে, তার প্রভাব সরাসরি আমাদের দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত। সাজ্জাদ বা তার সহযোগীদের যে গ্রেপ্তার ইত্যাদির বিষয় যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তারই ফলশ্রুতিতে ঘটছে।
অবিলম্বে এই ব্যাপারে কেন্দ্রের সরকারের হস্তক্ষেপ করা প্রয়োজন। না হলে এই রাজ্য ভারত বিদ্বেষী একটি রাজ্যে পরিণত করবার জন্য তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে যে কাজ করছে তা বন্ধ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।